1971 সালে সেটা ছিল আমার স্প্যাগেটির বছর। বছর জুড়ে বেঁচে থাকার জন্য আমি শুধু স্প্যাগেটি খেয়েছি এবং বেঁচে থাকতাম কেবলমাত্র ওই সরু সুতোর মতো জিনিসটা খাবো বলে। স্প্যাগেটি রান্না করা ছিল আমার জীবনের একমাত্র বিনোদন। চুলায় স্প্যাগেটি সেদ্ধ হচ্ছে, সেখান থেকে গরম ভাপ উঠছে, এই মহান দৃশ্য নিয়ে আমার বড় গর্ব হতো। কড়াইতে টমেটো সসের বুদবুদ ছিল আমার বেঁচে থাকার প্রেরণা। বেশ আয়োজন করেই আমি আমার স্প্যাগেটি অভিযান শুরু করেছিলাম। প্রথমে একটা বড়সড় দোকান খুঁজে বের করলাম, যেখানে সব ধরনের রান্নাবান্নার জিনিস পাওয়া যায়। বেশ বাছাবাছির পর একটা কিচেন টাইমার কিনলাম। স্প্যাগেটি কতক্ষণ ধরে সেদ্ধ করব এ নিয়ে আমি কোনো আপোষ করতে চাইনি। সেদ্ধ করার জন্য একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্র কিনলাম। পাত্রটা এত বিশাল ছিল যে অনায়াসে একটা জার্মান শেফার্ড টাইপের কুকুরকে সেখানে বসিয়ে গোসল করানো যাবে। আমাকে প্রচুর স্প্যাগেটি খেতে হবে, তাই রান্নার পাত্রটাও হতে হবে বড়। এরপর রান্নায় কি কি জিনিস ব্যবহার করা যেতে পারে সেগুলো খুঁজে বের করার পালা। আগেই বলেছি আমি ছিলাম আপোষহীন। যাবতীয় মশলা, পেঁয়াজ, রসুন খুঁজে খুঁজে কিনলাম। বাজারের সেরা জিনিসটা আমার চাই। মানুষ একটা দুটা করে টমেটো কেনে, আমি কিনলাম ডজনে। বইয়ের দোকান থেকে বেছে নিলাম রান্নার বই, যেখানে স্প্যাগেটি রান্নার কলা কৌশল নিখুঁতভাবে লেখা আছে। এরপর মূল জিনিস কেনার পালা। বাজারে যত ধরনের স্প্যাগেটি পাওয়া যায় সব কিনে ফেললাম। ইতালি থেকে সে বছর জাপানের যত ধরনের স্প্যাগেটি এসেছিল তার কোনোটাই বাদ গেল না। পেঁয়াজ, রসুন আর অলিভ অয়েলের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেল আমার অ্যাপার্টমেন্টে। সেই গন্ধ যেন মেঘ হয়ে ভাসতে ভাসতে আমার জামা কাপড়, বই, খাতা, কাগজ, কলম, ফাইলপত্র, একটা পুরনো টেনিস র্যাকেটে সব কিছুতে ছড়িয়ে পড়ল। খ্রিস্টে জন্মের ঠিক 1970 বছর পরের ঘটনা, 1971। সেটা ছিল আমার স্প্যাগেটির বছর। এবছরের একটাই নিয়ম ছিল, আমি স্প্যাগেটি রান্না করব এবং খাবো একা। এই বিশেষ বছরটার আগে পৃথিবীর বোকা মানুষগুলো মনে করত স্প্যাগেটি হচ্ছে এমন একটা খাবার যা কখনো একার জন্য রান্না করতে হয় না, কয়েকজনের জন্য তৈরি করে একসঙ্গে মিলেমিশে খেতে হয়। আমি এই সনাতন ধ্যান ধারণা একটা বৈপ্লবিক পরিবর্তন আনলাম। পরিবর্তনটা কাউকে না কাউকে আনতেই হতো। আমি এই মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। শুধু নিজের জন্য রান্না করে একা একা পেট পুরে খেতে শুরু করলাম। স্প্যাগেটি, সঙ্গে লেটুস আর শসা দিয়ে তৈরি সালাদ, শেষে চা। সবকিছু টেবিলে সুন্দরভাবে সাজানো থাকত। একঘেয়েভাবে চলতে চলতে পৃথিবীটা এসে থমকে যেত আমার কিচেন টেবিলে। আমি ধীরসুস্থে খাবারগুলো খেতাম আয়েশ করে, পত্রিকা পড়তে পড়তে। রোববার থেকে শনিবার প্রতিটা দিনই ছিল আমার স্প্যাগেটি দিন। প্রতিটা সপ্তাহ ছিল আমার স্প্যাগেটি সপ্তাহ। এবং শেষ পর্যন্ত গোটা বছরটা হয়ে উঠল স্প্যাগেটিময়। প্রতিটা বিপ্লবের কিছু প্রতিবিপ্লব থাকে। আমার ক্ষেত্রে সেগুলোর লক্ষণ দেখতে শুরু করলাম। মনে করেন একদিন বিকেলে ঝুম বৃষ্টি এলো। কিচেন টেবিলে এক প্লেট স্প্যাগেটি নিয়ে বসেছি। আমার মনের মধ্যে কোথায় যেন এরকম একটা অনুভূতি হতো, এখনই বোধহয় কেউ দরজায় নক করবে। এই কেউ কোনো নির্দিষ্ট মানুষ নয়, এক এক দিন এক একজন। পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। একবার দরজায় নক করা মানুষটা ছিল একটা মেয়ে, যার সঙ্গে কলেজে পড়ার সময় আমার হালকা প্রেম হয়েছিল। আরেকবার হলো কি, সেই মানুষটা হয়ে গেলাম আমি নিজে। বেশ কয়েক বছর আগের আমি। হুট করে নতুন আমিকে দেখতে এসেছি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, এখনই নক করব। আরেকবার হলিউড থেকে এলো বিখ্যাত উইলিয়াম হোল্ডেন, সঙ্গে জেনিফার জোন্স। এই প্রত্যেকটা মানুষই দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। মনে হতো এখনই বুঝি তারা দরজায় নক করবে। কিন্তু না, তারা শেষ পর্যন্ত নক করত না, চলে যেত। বসন্ত গেল, গ্রীষ্ম এলো, তারপর একদিন শরৎ। বিপ্লব দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে প্রায় দীর্ঘজীবী হয়ে গেল। আমি রান্না করে যেতে লাগলাম, এ যেন নিজের উপর এক ধরনের প্রতিশোধ। ধরা যাক একটা মেয়ে প্রেমের ছ্যাঁকা খেয়েছে। সে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তার পুরনো প্রেম চিঠিগুলো খুঁজে বের করবে, তারপর সেগুলো মুঠোয় নিয়ে চুলার আগুনে ছুঁড়ে দেবে। আমিও ঠিক তেমন করে মুঠো ভর্তি স্প্যাগেটি নিতাম এবং সেগুলো রান্নার পাত্রে ছুঁড়ে মারতাম। সরু সুতোর মতো স্প্যাগেটিগুলো আমি চোখে চোখে রাখতাম, যেন আমি চোখ সরিয়ে নিলেই ওরা ফুটন্ত পানি থেকে এক লাফ দিয়ে বেরিয়ে আসবে এবং অদৃশ্য হয়ে যাবে। যেটুকু পারতাম গপ গপ করে খেতাম, বাকিটা থেকে যেত ফ্রিজে,
সেখান থেকে তাদের জায়গা হতো ময়লার ঝুড়িতে, তারপর অন্য ময়লা আবর্জনার সঙ্গে তাদের শেষ ঠিকানা হতো নদীর বুকে। আগুনে তার জন্ম, মৃত্যু নদীর স্রোতে। এরকম কাব্যময় কথাও মনে আসতো আমার প্রাণপ্রিয় স্প্যাগেটির ব্যাপারে। 3টা বেজে ঠিক 20 মিনিটে ফোনটা বাজল। আমি তখন তোশকের উপর চিত হয়ে শুয়েছিলাম, চোখ ছিল ছাদ বরাবর। জানালা দিয়ে মিষ্টি রোদ এসে আমার শরীরে পড়ছিল। শীতের দিনে এই রোদটা ভারী আরামের। একটা মৃত মানুষ যেভাবে শুয়ে থাকে ঠিক সেভাবেই শুয়েছিলাম আমি। 1971 সালের ডিসেম্বর মাসের কোনো এক বিকেল, সময় 3টা বেজে 20। প্রথমে আমি ঠিক বুঝতেই পারিনি ফোনটা বাজছে। একটা অপরিচিত শব্দ বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারলাম না শব্দটা কিসের। অবশেষে সেই অপরিচিত শব্দটা আমার মাথার কোষগুলোতে এক ধরনের পরিচিত রূপ ধারণ করল। বুঝতে পারলাম ফোন বাজছে। উঠে গিয়ে রিসিভারটা কানে লাগালাম। ও প্রান্তে একটা মেয়ে, আমার এক বন্ধুর সাবেক প্রেমিকা। কোনো এক কারণে তারা জীবনের কোনো এক মুহূর্তে প্রেমে পড়েছিল এবং অনিবার্যভাবে তাদের সম্পর্কটা একসময় ভেঙে যায়। তাদের সম্পর্ক গড়ার পেছনে আমার কিঞ্চিত অবদান ছিল। তোমাকে বিরক্ত করছি, সে বলল। তুমি কি জানো ও কোথায় আছে? মেয়েটার কণ্ঠে এমন কিছু একটা ছিল যেটা বলে দেয় কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি আমি সেটা জানি না, কিন্তু এটা জানি তাতে আমি জড়াতে চাই না। মেয়েটা এবার বেশ ঝাঁঝের সঙ্গেই বলল, কেউ আমাকে বলছে না ও কোথায় আছে। সবাই এমন একটা ভাব করছে তারা জানে না, কিন্তু আমার খুব জরুরি কিছু কথা আছে ওর সাথে। প্লিজ আমাকে বলো কোথায় ও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে এর ভেতর জড়াবো না। তুমি শুধু আমাকে এটুকু বলো ও কোথায় আছে। সত্যিই আমি জানি না, তাকে বললাম। অনেক দিন হয়ে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার গলাটা নিজের গলা বলে মনে হচ্ছিল না। আমি যখন মিথ্যা কথা বলি গলার স্বরটা অন্যরকম হয়ে যায়, আমি টের পাই। হ্যাঁ, এটা সত্যি যে অনেকদিন তার সঙ্গে আমার ঠিকই যোগাযোগ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে সে কোথায় থাকে সেটাই আমি জানি না। আমি খুব সহজেই আমার বন্ধুর বাসার ঠিকানা, ফোন নম্বর মেয়েটাকে দিতে পারি, কিন্তু তার বদলে বললাম জানি না। সে কোনো উত্তর দিল না। ফোনটা যেন জমে বরফ হয়ে গিয়েছিল। তারপর একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। শুধু ফোন নয়, আমার চারদিকের প্রত্যেকটা জিনিস একটু একটু করে বরফের মতো জমে যেতে শুরু করলো। না, শীত শীত লাগছে। বরফ গলানোর জন্য বললাম, তুমি বোধহয় বিশ্বাস করছো না, কিন্তু আমি আসলেই কিছু জানি না। অনেক দিন ধরেই আমি ওর কোনো সারা শব্দ পাচ্ছি না। মেয়েটা হাসল। হাসির মতো কিছু বললাম, তুমি এমন মজার কথা বলো। ও কি এমন মানুষ যে সারা শব্দ না দিয়ে থাকতে পারে? মেয়েটার কথা ঠিক। থাকে না কিছু মানুষ যারা কিছু করার আগে অনেক বেশি সারা শব্দ দিয়ে ফেলে, ওই যে খালি কলসি বাজে বেশি প্রবাদের মতো। কিন্তু আমি এত বোকা নই যে মেয়েটা আমার সঙ্গে কথার খেলা খেলবে আর আমি ধূপ করে বলে দেব বন্ধুটা কোথায় আছে। অন্যের ব্যক্তিগত ঝামেলায় আমি জড়াতে চাই না। ইতিমধ্যে অনেকবার জড়িয়েছি, এর ফল আমার কাছে কখনো ভালো মনে হয়নি। আমি আসলে মাটির মধ্যে একটা গর্ত করতে চাই এবং সেই গর্তে আমার জীবনের যত অপ্রয়োজনীয় ব্যাপার আছে এই বন্ধুটার মতো সেগুলোকে কবর দিতে চাই। কবর দেবার পরে সেখানে একজন পাহারাদার নিয়োগ করতে চাই, যেন সেই কবর খুঁড়ে কেউ পুরানো মরাগুলো তুলে আনতে না পারে। আমি আসলেই সরি, আমি জানি না। তুমি আমাকে একেবারেই পছন্দ করো না, না? এর মধ্যে পছন্দ করার ব্যাপার কোথা থেকে এলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। কিছু একটা হলেই মেয়েগুলো ইমোশনাল ব্ল্যাকমেইলের রাস্তা ধরে। হুফ, আর পারি না এদের নিয়ে। আমি মেয়েটাকে অপছন্দ করতাম না, আবার পছন্দ করার মতো কোনো চিন্তাভাবনাও আমার মাথায় আসেনি কখনো। সত্যি কথা বলতে কি, মেয়েটার ব্যাপারে আমার কোনো অনুভূতি কখনো কাজ করেনি, ভালো খারাপ কিছু না। আমি সরি, আমাকে রাখতে হবে। আমি আসলে রান্না করছি। কি রান্না করছো? স্প্যাগেটি। কি? কেন রান্না করা যাবে না? স্প্যাগেটি রান্নার ব্যাপারে কি বিশেষ ধরনের কোনো নিষেধাজ্ঞা এসেছে? মিথ্যে কথা বললাম কেন জানি, মুখ ফসকে বেরিয়ে গেছে আসলে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি বলে ফেলেছি, এখন এটাকে আর ভিড়িয়ে নেওয়া যাবে না। এটাকে যতদূর পারা যায় সত্যের রূপ দিতে হবে। সত্যি কথা বলতে কি, মিথ্যেটা আমার কাছে ঠিক মিথ্যে মনে হচ্ছে না। আমি মনে মনে একটা কাল্পনিক পাত্র তুলে নিলাম, তারপর সেটা পানি দিয়ে ভরলাম, একটা কাল্পনিক ম্যাচ দিয়ে কাল্পনিক চুলা জ্বালালাম। মেয়েটা অবাক হয়ে বলল, তুমি স্প্যাগেটি রান্না করছো, এ কারণে কথা বলতে পারবে না? ঠিক তাই। কাল্পনিক কিছু লবণ হাতে তুলে নিলাম, তারপর ফুটন্ত পানিতে ছড়িয়ে দিলাম।
মুঠোভর্তি কিছু কাল্পনিক স্প্যাগেটি পাত্রে ঢাললাম। এরপর আমার কল্পনার কিচেনের টাইমারটা 11 মিনিটে সেট করলাম। আমি তো আগেই বলেছি, স্প্যাগেটি সেদ্ধ হবার সময় নিয়ে আমি আপোষহীন। মেয়েটাকে বললাম, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তুমি তো জানো ছেলেরা রান্নায় অত পটু হয় না। একটু এদিক ওদিক হলেই আমার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। মেয়েটা কিছু বলল না। আমি আসলেই সরি, কিন্তু তুমি জানো স্প্যাগেটি রান্না করাতে একটু জটিল, বিশেষ করে একটা ছেলের জন্যে। মেয়েটা এবারও চুপ করে রইল। ফোন আর ফোনের চারদিকের প্রত্যেকটা জিনিস আবারও একটু একটু করে জমে যেতে শুরু করল, জলাট বরফ। বললাম, তুমি কি আমাকে একটু পরে ফোন করতে পারবে? পরে কেন ফোন করব? এখন তুমি রান্না করছো, তোমার কথা বলতে অসুবিধা হচ্ছে এজন্য। একদম ঠিক ধরেছ। কার জন্যে রান্না করছো? তোমার কোনো গেস্ট আছে নাকি তুমি একা একা খাবে? গেস্ট কোত্থেকে পাবো? আমি একাই খাবো। দীর্ঘক্ষণ সে কোনো কথা বলল না, মনে হলো নিঃশ্বাস আটকে রেখেছে। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। বলল, দেখো, সমস্যাটা আসলে টাকা পয়সা কেন্দ্রিক। ও আচ্ছা, আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ধারটা আমার আসলে দেওয়া উচিত হয়নি, কিন্তু দিতে বাধ্য হয়েছিলাম। কাল্পনিক স্প্যাগেটি রান্না করতে করতে একটু থেমে গেলাম। আমি সরি, আসলে এটা খুবই বাজে ব্যাপার হয়েছে। তোমার জন্য আসলেই খুব খারাপ লাগছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তোমাকে আগেই বলেছি এখন রান্না করছি, পরে যদি ফোন করতে। ও প্রান্ত থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। হাসিটা বিদ্রূপের কিনা ঠিক বুঝে উঠতে পারলাম না। ঠিক আছে, রাখছি। আমার পক্ষ থেকে তোমার মহান স্প্যাগেটিকে শুভেচ্ছা দিও। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন মহান স্প্যাগেটি তোমার খাবার উপযোগী হয়ে ওঠে। বাই। ন্যূনতম সুযোগ না দিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। তোশকের উপর গিয়ে আবার শুয়ে পড়লাম। জানালা দিয়ে যে রোদটা আসছিল কিছুক্ষণ আগে, সেটা বেশ কয়েক ইঞ্চি সরে গেছে। রোদের সঙ্গে সামঞ্জস্য রেখে শরীরের অবস্থান কিছুটা পরিবর্তন করতে হলো। শুয়ে শুয়ে একটু ভাবলাম, মেয়েটার জন্য একটু কষ্টই হলো। আমার বোধহয় মেয়েটাকে সত্য কথা বলা উচিত ছিল। কিছু কিছু মানুষ থাকে যাদের ভেতরটা ফাঁপা, কিন্তু তারা যখন কোনো কিছু উপস্থাপন করে খুব সুন্দরভাবে করতে পারে। সুতরাং ধান্দাবাজি করে বেঁচে থাকতে তাদের তেমন কোনো অসুবিধা হয় না। মেয়েটার বয়ফ্রেন্ড মানে আমার বন্ধুটা ছিল সেরকম। আমরা বন্ধুরা বিষয়টা জানতাম, মেয়েটা জানত না। না জেনে বোকার মতো ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিল। আহা, মেয়েটার অনেকগুলো টাকা গচ্চে গেল, নিশ্চয়ই অনেক কষ্টের টাকা। এই টাকা সে ফেরত পাবে তেমন কোনো সম্ভাবনা আমি দেখি না। মনটা একটু দুর্বল হয়ে এলো। পরে ফোন করতে বলেছিলাম, ভয়ে ছিলাম কখনো ফোন করে বসে। কিন্তু ও আর আমাকে ফোন করেনি, কখনো না। ওর কোনো খবরও আর পাইনি। মেয়েটা কেন ফোন করল না? ও কি তবে হারিয়ে গেল চিরতরে? শেষ বিকেলের দীর্ঘ ছায়া কি তাকে গিলে ফেলল? পুরো ব্যাপারটাতে কি আমি কোনোভাবে দোষী? আমি জানি আপনারা আমাকে দোষী ভাবছেন, কোনো না কোনোভাবে ভাবছেন, কিন্তু আমার অবস্থাটা একটু বুঝতে হবে আপনাদের। ওটা ছিল সেই সময় যখন আমি কোনো ঝামেলায় জড়াতে চাইতাম না, সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইতাম। যে কারণে আমি জীবনে একটিমাত্র কাজ বেছে নিয়েছিলাম, তা হলো স্প্যাগেটি রান্না করা। সেটা ছিল 1971 সাল, আমার স্প্যাগেটির বছর। পৃথিবীর অর্ধেক স্প্যাগেটি সে বছর আমি একাই রান্না করেছিলাম, সুদূর ইতালি থেকে আমদানি করা আমার মহান স্প্যাগেটি। সে বছর জাপান আসলে ইটালি থেকে স্প্যাগেটি আমদানি করেনি, আমদানি করেছিল মুঠোভর্তি নিঃসঙ্গতা।